মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ। দেখো, উপসর্গ বাংলা শব্দের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো সেটা হচ্ছে যে উপসর্গ কি, উপসর্গের বাংলা শব্দ গঠনে বা বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা কাজ কী, যে উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দ গঠন করে এবং উপসর্গের যে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখন দেখো যে উপসর্গ কি। উপসর্গ শব্দটি উপ যোগ স্ত্রী যোগ অ প্রত্যয় যোগে গঠিত। উপসর্গ শব্দটি হচ্ছে প্রত্যয় যোগে গঠিত এবং এর ব্যাকরণগত অর্থ হলো উপসৃষ্টি। এখন খেয়াল করো, বাংলা ভাষায় কতগুলো অব্যয়বাচক শব্দাংশ আছে যার নিজস্ব কোনো অর্থ নেই, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দটিকে নতুন অর্থবোধক শব্দে পরিণত করে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশই হলো উপসর্গ। এখন খেয়াল করো, উপসর্গ হচ্ছে অব্যয়বাচক শব্দাংশ। শব্দাংশ মানে হচ্ছে শব্দের অংশ, কারণ শব্দ হতে হলে তার কি থাকতে হবে, নিজস্ব একটা অর্থ থাকতে হবে। কিন্তু এই যে উপসর্গ, এই উপসর্গের হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্ব কোনো অর্থ নেই বিধায়ী একে আমরা কি বলছি, অব্যয়বাচক শব্দাংশ। আর এই কারণেই এই উপসর্গগুলো স্বাধীন মানে নিজে নিজে বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। উপসর্গগুলো কি করে, কোনো শব্দের আগে বসে, শব্দের আগে বসবে। উপসর্গগুলো শব্দের আগে বসে সেই শব্দের অর্থের সম্প্রসারণ করবে, সংকোচন করবে এবং নতুন অর্থ তৈরিতে সাহায্য করবে। আর এই অব্যয়বাচক শব্দাংশকে আমরা কি বলছি, উপসর্গ। তার মানে আবার খেয়াল করো, আমি আবার বলে দিচ্ছি যে উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়বাচক শব্দাংশ যেগুলো কি করবে, শব্দের আগে বসবে এবং শব্দের আগে বসে সেই শব্দের অর্থের সম্প্রসারণ করবে, সংকোচন করবে এবং নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করবে। আর উপসর্গ কি স্বাধীনভাবে বসে না, কারণ সে স্বাধীনভাবে বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আর বাংলা ভাষায় এরকম যেসব অব্যয়বাচক শব্দাংশ রয়েছে আমরা তাদেরকেই কি বলবো, উপসর্গ। এখন দেখো উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গ প্রধানত তিন প্রকার: সংস্কৃত বা তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয় সেগুলোকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়। এখন দেখো, সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এর মধ্যে দেখো কিছু উদাহরণ, এখানে 20টি উপসর্গ যে তার
নাম এখানে দেওয়া আছে। প্রপরা, অপসম, নি, নু, অবনির, দুর্বি, অধিসু, উত, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ। এই 20টা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপরে দেখো আছে খাঁটি বাংলা উপসর্গ। আর্যদের আসার পূর্বে এ দেশবাসীর ভাষা থেকে যেসব উপসর্গ এসেছে তাদেরকে খাঁটি বাংলা উপসর্গ বলে। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলায় 21টি যে উপসর্গ দেখো এখানে সেগুলোর নাম দেয়া আছে। অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই 21টা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এরপরে দেখো বিদেশি উপসর্গ। বিদেশি ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয় সেগুলোকে বিদেশি উপসর্গ বলে। বিদেশি উপসর্গের মধ্যে দেখো রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি, আরও নানা উপসর্গ রয়েছে। তার মধ্যে দেখো ফার্সি কিছু উপসর্গ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এরপরে দেখো আছে আরবি উপসর্গ আম, খাস, লা, গড়। ইংরেজি উপসর্গগুলো দেখো ফুল, হাফ, হেড, এছাড়া আরও অনেক ইংরেজি উপসর্গ রয়েছে। উর্দু উপসর্গের মধ্যে রয়েছে হর। এখন দেখো বাংলা ভাষায় 4টা উপসর্গের মধ্যে 4টা উপসর্গ আছে যেটা বাংলা এবং সংস্কৃত দুটোর মধ্যেই পাওয়া যায়। সেটা হচ্ছে আ, সু, বি, নি। এই 4টা বাংলা এবং তৎসম দুইটা উপসর্গের মধ্যে রয়েছে। তবে এই 4টা উপসর্গের মধ্যে পার্থক্য হচ্ছে যখন বাংলার আগে বসবে তখন সেটা বাংলা উপসর্গ, আর যখন সংস্কৃত বা তৎসম শব্দের আগে বসবে তখন সেটা তৎসম বা সংস্কৃত উপসর্গ। দেখো এখানে কিছু উদাহরণ দেয়া আছে। বাংলা আকাশ, আবার তৎসম বা সংস্কৃতর মধ্যে আছে আকণ্ঠ আ। আটা কিন্তু তৎসম বা সংস্কৃত এবং বাংলা দুটোর মধ্যে আছে। পার্থক্য হচ্ছে যে যখন বাংলাও শব্দের আগে বসবে তখন সেটা বাংলা উপসর্গ, আর যখন সংস্কৃত বা তৎসম শব্দের আগে বসবে তখন সেটা তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপরে দেখো উপসর্গ যোগে শব্দ গঠন, যে বাংলা ভাষায় উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করে বা বাংলা ভাষায় উপসর্গ নতুন শব্দ গঠনে তার যে ভূমিকা বা প্রয়োজনীয়তা রয়েছে সেটা। মূল ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ গঠন করা যায়। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের আগে বসে এবং তৎসম উপসর্গ সাধারণত তৎসম শব্দের আগে বসে। বিদেশি উপসর্গ বিদেশি শব্দের আগে বসে, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি। যে সংজ্ঞার মধ্যে আমরা বলে দিয়েছিলাম যে উপসর্গ হচ্ছে যার নিজস্ব অর্থ নেই কিন্তু শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করবে। আর উপসর্গের যে প্রকারভেদ রয়েছে, উপসর্গ 3 প্রকার: তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এই 3 প্রকারের উপসর্গই 3 ধরনের শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করবে। এখন দেখো যে উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দ গঠনে বাংলা ভাষাকে সাহায্য করে। দেখো, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। প্রথমটা আমরা কি বলেছি, যে উপসর্গ নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। এখানে দেখো একটা উদাহরণ দেয়া আছে, প্রযোগ ছায়া, প্রচ্ছায়া। এই ছায়া হচ্ছে একটা শব্দ,
এর আগে আমরা ছায়ারও কিন্তু একটা অর্থ আছে। ছায়া বলতে আমরা সাধারণত যেটা ছায়া ছবি এরকম কোনো কিছু বুঝি, কিন্তু এর আগে যখন আমরা উপসর্গ যুক্ত করছি, প্রটা হচ্ছে একটা উপসর্গ। কোন উপসর্গের মধ্যে আছে এটা? তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যে। পরা, অপসম। তা যখন আমরা এই ছায়ার আগে প্রটা যোগ করছি তখন এটা হয়ে যাচ্ছে প্রচ্ছায়া। তার মানে আমাদের এখানে শব্দের অর্থের একটু পরিবর্তন হয়েছে। ছায়া বলতে আমরা সাধারণত যে ছায়া বা ছবি যেটা বুঝছি, কিন্তু আমরা প্রটা যোগ করার সঙ্গে সঙ্গে, উপসর্গ যোগ করার সঙ্গে সঙ্গে এটার আরেকটা নতুন অর্থ পাচ্ছি, সেটা হচ্ছে গাঢ় ছায়া। এরপরে বলা হয়েছে শব্দের অর্থ পরিপূর্ণ করে। শব্দের অর্থ পরিপূর্ণ করে। আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছিলাম যে উপসর্গের প্রধান কাজই হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। তবে নতুন অর্থবোধক শব্দ সবসময়ই যে সম্প্রসারিত হবে, পরিপূর্ণ হবে এরকম না, নেতিবাচকও কিন্তু হতে পারে। তবে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে শব্দের অর্থ পরিপূর্ণ করে। পুষ্টি, পুষ্টির কিন্তু একটা অর্থ রয়েছে, যে পুষ্টি দিয়ে আমরা বুঝি যে পুষ্টিগুণ সমৃদ্ধ, মানে বিভিন্ন ধরনের উপাদান তার মধ্যে রয়েছে। কিন্তু যখনই আমরা এর আগে পরিযুক্ত করছি, পরি হচ্ছে একটা উপসর্গ, এর আগে যখনই আমরা পরিযোগ করছি তখন এটা হয়ে যাচ্ছে পরিপুষ্টি। তার মানে হচ্ছে পুষ্টি দিয়ে আমরা যেটা বুঝছিলাম বা বোঝাচ্ছিলাম বা যেটা বুঝতে পারছিলাম, কিন্তু পরিটা যুক্ত করাতে পরিপুষ্টি। তার মানে আরেকটু পুষ্টিগুণ সমৃদ্ধ বেশি বোঝাচ্ছে। পুষ্টি অর্থ সস্পুষ্টতা, যে পুষ্টিগুণ আরও বেশি পরিমাণে আছে বা ঋদ্ধ বা সমৃদ্ধ। এরপরে দেখো আছে শব্দের অর্থ সম্প্রসারিত করে। শব্দের অর্থ সম্প্রসারিত করে, যেমন সভ্য। সভ্য দিয়ে আমরা কি বুঝি? ভদ্র, ভালো। কিন্তু এর আগে যখন আমি আরেকটা উপসর্গ যুক্ত করছি, সুটা যোগ করার সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে? অর্থটা সম্প্রসারিত হয়ে যাচ্ছে। সুসভ্য মানে ভালো, তবে তার মধ্যে আরেকটু বেশি ভালো, অতিশয় ভদ্র। এরপরে দেখো আছে শব্দের অর্থ সংকোচন করে। আমরা এর আগেই কিন্তু বলেছিলাম যে হচ্ছে শুধু উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করবে, তবে সব সময় যে শব্দের অর্থ পরিপূর্ণ করবে, সম্প্রসারিত করবে তা কিন্তু নয়। অর্থের সংকোচনও ঘটাতে পারে। অর্থের সংকোচনে দেখো, যেমন উপযোগগ্রহ, উপগ্রহ। গ্রহ দিয়ে আমরা সাধারণত গ্রহকে বুঝি, কিন্তু তার আগে গ্রহের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার আগে যদি আমরা উপযোগ করি উপসর্গ, উপগ্রহ, উপগ্রহ বলাতে তখন আমরা কি বুঝছি? যে এটা ক্ষুদ্র গ্রহ বোঝাচ্ছে। তার মানে অর্থের সংকোচন করেছে। আবার যেমন হচ্ছে কাজ, কাজের আগে যদি আমি উপসর্গ যুক্ত করি তাহলে এটা কি হচ্ছে? অকাজ বোঝাচ্ছে। তার মানে এখানেও কিন্তু অর্থে সংকোচন হচ্ছে। শব্দের অর্থ পরিবর্তন করে, যেমন উপপ্লাযোগ বাস, উপবাস। বাস হচ্ছে সাধারণ অর্থে বাস করা বোঝাচ্ছি আমরা, তাই না? কিন্তু এর আগে যখনই আমরা একটা উপসর্গ যুক্ত করছি তার মানে সম্পূর্ণ অর্থের পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে, যে বাস থেকে উপবাস, মানে না খেয়ে থাকা। এইভাবে উপসর্গ কি করে? শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থ পরিপূর্ণ করে, শব্দের অর্থ সম্প্রসারিত করে, শব্দের অর্থে সংকোচন করে এবং শব্দের অর্থে পরিবর্তন করে।
একটা একটা করে উদাহরণ এখানে দেয়া আছে। এই উদাহরণগুলো ছাড়াও তোমরা যে উপসর্গগুলো আছে এইগুলোর সঙ্গে আগে শব্দগুলো দেখে বা বইয়ে দেখে অথবা নিজেরা তৈরি করেও শব্দের অর্থের পরিবর্তন তোমরা নিজেরাই করতে পারবে, যে কীভাবে উপসর্গ নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পরিপূর্ণতা সাধন করে, শব্দের অর্থ সম্প্রসারিত করে, শব্দের অর্থ সংকোচন করে এবং শব্দের অর্থ পরিবর্তন করে। এরপরে যেটা দেখো, একটা গুরুত্বপূর্ণ উপসর্গের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা উপসর্গের বৈশিষ্ট্য বলতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এর মানে হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই মানে নিজস্ব কোনো অর্থ নেই। আর অর্থদ্যোতকতা আছে মানে হচ্ছে উপসর্গ অর্থের দ্যোতনা করবে, কোনো নতুন শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করতে বা অর্থ তৈরিতে সাহায্য করবে। এখন দেখো যে উপসর্গগুলো কিভাবে নতুন নতুন শব্দ তৈরিতে সাহায্য করছে আমরা এর আগের প্রশ্নেও পড়েছি বা আগের আলোচনাতেও পড়েছি। একটু আগে যেটা আমি তোমাদের বললাম, এখন আরেকটু দেখো যে একই শব্দের আগে বিভিন্ন উপসর্গ বসে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করে বা অর্থের পরিবর্তন করে। একটা শব্দের আগে আমরা বিভিন্ন উপসর্গ বসিয়ে দেখব যে কিভাবে উপসর্গ বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করে বা অর্থের পরিবর্তন করে, অথবা এই যে উপসর্গের যে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে আমরা বললাম, সেটা এখন দেখব। দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। প্রত্যেকটি উপসর্গ এক একটি বর্ণ বা বর্ণ সমষ্টি। এরা স্বাধীনভাবে বা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, আর স্বাধীনভাবে ব্যবহৃত হলেও কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেমন এখানে কিছু উপসর্গ দেয়া আছে, অ, আ, বি, প্র ইত্যাদি উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই। দেখো, আমরা সংজ্ঞাতেও বলেছিলাম যে উপসর্গের নিজস্ব অর্থ নেই, স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, আর যদি কোনো সময় ব্যবহৃত হয়ও তবে কি করে না, কোনো অর্থ প্রকাশ করে না। যেমন এখানে কিছু উপসর্গ দেয়া আছে অ, আ, বি, প্র, যেগুলোর নিজস্ব কোনো অর্থ কিন্তু নেই। এরপরে দেখো, কিন্তু অর্থদ্যোতকতা আছে মানে অন্য কোনো শব্দের পূর্বে বসে অর্থদ্যোতকতা সৃষ্টি করে, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও নতুন নতুন অর্থ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসর্গ যে শব্দগুলির পূর্বে বসে সেই শব্দগুলির অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন করে অর্থদ্যোতকতা সৃষ্টি করে। মানে হচ্ছে যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন করে অর্থের দ্যোতনা করে। এখন দেখো যে আমরা একটা শব্দ হাড়, এই হাড় শব্দটির পূর্বে আমরা বিভিন্ন উপসর্গ বসিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করব যে উপসর্গর অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অথবা উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন করে। দেখো,
প্র যোগ হার, প্রহার। প্রহার মানে হচ্ছে মারা। হার, হার শব্দটা অর্থ সাধারণত আমরা কি বুঝি, যে হেরে যাওয়া বা পরাজিত হওয়া, হার, হার স্বীকার করা। কিন্তু এই হার শব্দের আগে আমরা এই একটা শব্দই থাকবে হার, শুধু এর আগে আমরা বিভিন্ন উপসর্গ বসিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে উপসর্গর অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করে, অথবা নতুন নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন করে। প্রযোগ হার, প্রহার, মারা। উপযোগ হার, উপহার, উপঢৌকন, যেটা আমরা কাউকে উপহার হিসেবে দেই। আযোগ হার, আহার, খাওয়া। বিযোগ হার, বিহার, বেড়ানো। সমযোগ হার, সংহার, হত্যা। উৎযোগ হার, উদ্ধার। তারপরে দেখো পরিযোগ হার, পরিহার, পরিত্যাগ। উদ্ধার হচ্ছে রক্ষা করা। এখন দেখো এই উদাহরণগুলোতে যতগুলো উপসর্গ আমরা আগে যুক্ত করেছি প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন অর্থ প্রকাশ করেছে। একটাও কিন্তু এই যে হার, হারের শুধু আমরা একটা অর্থ জানি যে হচ্ছে হার হচ্ছে পরাজিত হওয়া বা হেরে যাওয়া, এটা কিন্তু সাধারণ অর্থে আমরা জানি। কিন্তু যখনই এই হারের আগে আমরা উপসর্গ যুক্ত করেছি, বিভিন্ন উপসর্গ যুক্ত করেছি, প্র, উপ, আ, বি, সম, উৎ, পরি, এই যে উপসর্গগুলো যুক্ত করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, শব্দে নতুন শব্দ তৈরি হয়েছে এবং অর্থের পরিবর্তন হয়েছে। তাহলে এই উদাহরণগুলো থেকেই আমরা বলতে পারি যে হচ্ছে একই হার শব্দটি ভিন্ন ভিন্ন উপসর্গের সাথে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। উপসর্গের নিজস্ব বা স্বাধীন কোনো অর্থ নেই, কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। তাই বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। দেখো উপসর্গের প্রয়োজনীয়তা। আমরা উপসর্গের সংজ্ঞা, উপসর্গ কিভাবে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন করে এবং উপসর্গের যে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এই যে আলোচনাগুলো করেছি তারই সারমর্ম বা সারাংশ কিন্তু এটা, যে উপসর্গের প্রয়োজনীয়তাটা কি। উপসর্গের মাধ্যমে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। উপসর্গের মাধ্যমে যেহেতু নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, ফলে ভাষার শব্দ সংখ্যা বৃদ্ধি পেয়ে ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। ব্যঞ্জনা বাড়ানো। উপসর্গের ব্যবহারে শব্দের ভাব ব্যঞ্জনা অনেক গুণ বেড়ে যায়। যেমন জয় বললে শব্দটির যতটা ভাব প্রকাশিত হয়, পক্ষান্তরে বিজয় বললে শব্দটির আবেদন অনেকটাই বেড়ে যায়। প্রকাশ ক্ষমতা বাড়ে। উপসর্গের ব্যবহারে ভাষার প্রকাশ ক্ষমতা বেড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এ কারণে উপসর্গের তুলনা করেছেন মাছের পাখনার সঙ্গে,
কারণ পাখনার সাহায্যে মাছ যেমন ডান পায়ে বা সামনে পেছনে চলার জন্য বিশেষ গতি লাভ করে, ঠিক তেমনি উপসর্গের মাধ্যমে শব্দ তার ব্যবহারিক ক্ষেত্রের বিস্তৃতি ঘটিয়ে থাকে। অর্থের সম্প্রসারণ ঘটে। নির্দিষ্ট কোনো শব্দের আগে উপসর্গ যোগ করলে অনেক সময় সংশ্লিষ্ট শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটে, ফলে শব্দটির প্রচলিত অর্থের আবেদনে যোগ হয় ভিন্ন মাত্রা। যেমন তাপ থেকে হয় প্রতাপ কিংবা পরিতাপ ইত্যাদি। পরিভাষা সৃষ্টিতে অনেক সময় উপসর্গের মাধ্যমে পরিভাষাও প্রণয়ন করা হয়, যেমন কন্ডাক্টর পরিবাহী, রিকুইজিশন অধিগ্রহণ ইত্যাদি। উপসর্গের উপযুক্ত গুণাবলী বিবেচনা করে অনেক বৈয়াকরণিক মনে করেন উপসর্গ কেবল প্রয়োজনীয় নয়, ভাষার পক্ষে অপরিহার্য বা পরিহার্য। আমরা যে উপসর্গ এতক্ষণ আলোচনা করলাম, সেই উপসর্গগুলো থেকে আমরা বাংলা ভাষায় উপসর্গের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে এবং উপসর্গ যে নতুন নতুন শব্দ গঠন করে সে সম্পর্কে জেনেছি এবং নিজেরা বুঝতে পারবো যে তোমরা যদি সংস্কৃত উপসর্গ, তারপরে দেখো খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি যে উপসর্গ রয়েছে, এই উপসর্গগুলো যদি দেখি আমরা এবং বাক্যে প্রয়োগ করেও যদি এগুলো আমরা দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে উপসর্গের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু। তাহলে তোমরা অবশ্যই বাসায় এটা চেষ্টা করবে, পড়ে বোঝার চেষ্টা করবে যে উপসর্গ কিভাবে নতুন শব্দ গঠন করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ।